নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে। আমি চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে, কিন্তু তার আগে অবশ্যই নিউজ নাওয়ের তরফ থেকে রাজ্যবাসীকে জানাই দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুজোর আবহে নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন তিনি। বৃহস্পতিবার কৈলাসহর চণ্ডীপুরের মধ্যবর্তী ছমটৈল এলাকায় মনু নদীর ওপর নবনির্মিত শ্যামাপ্রসাদ মুখার্জি সেতুর উদ্বোধন করেন তিনি। স্থানীয় মানুষের যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতু। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সেতুর উদ্বোধন ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। দেশ জুড়ে উৎসবের মৌসুমে হৃদয় বিদারক ঘটনা কার্যত শোকস্তব্ধ গোটা দেশ। প্রয়াত হলেন দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশ জুড়ে উৎসবের মরশুম, তবে বুধবার রাতের এক হৃদয় বিদারক ঘটনায় কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। তাঁর অবদানই এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে টাটা গ্রুপকে। সেই সঙ্গে দেশের শিল্পের পটভূমিকেও একটা আকার দিয়েছে রতন টাটার অবদান। এমন এক ব্যক্তিত্বের মৃত্যু নিঃসন্দেহে কোটি কোটি ভারতীয়ের মনে এক শূন্য স্থান তৈরি করেছে। রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভারতের সব থেকে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলির মধ্যে অন্যতম হল টাটা পরিবার। এই পরিবারই বহুজাতিক সংস্থা টাটা গ্রুপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে পার্সি পরিবারে জন্ম রতন টাটার। মাত্র ১০ বছর বয়সে মা বাবা থেকে আলাদা হয়ে যান রতন। নিজের এক ভাই রয়েছেন জিমি টাটা, আছেন এক সৎ ভাইও। বিদেশে স্নাতকোত্তর পাশের পর ৭০ দশকে টাটা গ্রুপে ম্যানেজার স্তরের দায়িত্ব পান রতন টাটা। ১৯৯১ সংস্থার অন্দরে আপত্তি ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা মুছে যায়। ২১ বছর রতন টাটার হাতে দায়িত্ব চলে আসে টাটা গ্রুপের। আয় ও লাভ দুই বৃদ্ধি পায় ৪০ থেকে ৫০ গুণ। তার নেতৃত্বে পরবর্তী সময়ে টেটলি, জাগুয়ার ল্যান্ড রোভার এবং কোরাসের মতো বহুজাতিক কোম্পানিগুলিকে অধিগ্রহণ করেছে টাটা গ্রুপ। মধ্যবিত্তের জন্য ১ লক্ষ টাকায় ন্যানোর মতো উদ্ভাবনী পণ্য চালু করেছেন রতন টাটা। ভারতের বৃহত্তম দাতব্য সংস্থাগুলির মধ্যে একটি টাটা ট্রাস্ট। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নের জন্য প্রকল্পগুলিকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে টাটা। ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সেক্টরে তার নেতৃত্বের অভিজ্ঞতা আরও বিস্তৃত করেন রতন টাটা। ১৯৯৮ সালে রতন টাটার নেতৃত্বে টাটা মোটরস টাটা ইন্ডিকা চালু করে, যা ভারতীয় মোটর গাড়ির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি ছিল ভারতের প্রথম দেশীয় ডিজাইন করা যাত্রীবাহী অটোমোবাইল, যা দেশের স্বয়ংচালিত শিল্পকে বদলে দিয়েছে। ২০০২ সালে বিএসএনএল কে অধিগ্রহণ করে টেলিকমিউনিকেশনে নিজের আধিপত্য বিস্তার করে টাটা গ্রুপ। ২০২১ সালে আইআইএফএল ওয়েলথ হরুন ইন্ডিয়ার ধনীদের তালিকায় ৪৩৩তম স্থানে ছিলেন রতন টাটা, কিন্তু তার সম্পদের বেশিরভাগই ব্যয় হয় তার দাতব্য প্রতিষ্ঠানগুলিতে। কোম্পানির লাভের ৬৫% শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়নের জন্য দাতব্য ট্রাস্টগুলিকে দান করে টাটা গ্রুপ। টাটা ট্রাস্ট শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করছে। উল্লেখযোগ্যভাবে বিশ্বব্যাপী সংকটের সময়ে জাতিকে সাহায্য করার জন্য অটল প্রতিশ্রুতি দেখিয়ে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ৫০০ কোটি টাকা দান করেছিল রতন টাটা। স্বাস্থ্যসেবার প্রতি টাটার প্রতিশ্রুতি টাটা মেডিকেল সেন্টারের মতো উদ্যোগে দেখা যায়, যার লক্ষ্য ক্যান্সার রোগীদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষদের বিশ্বমানের চিকিৎসা প্রদান করা। ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাস হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিশ্চিত করে তাজ পাবলিক সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নেন রতন টাটা। ২ দশকেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দেওয়ার পর ২০১২ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রতন টাটা। কর্মক্ষেত্রে তার কৃতিত্বের জন্য ২০০০ সালে রতন টাটাকে পদ্মভূষণ এবং ২০০৮ সালে রতন টাটাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার।
2010 সালে অস্ত্র বিজনেস ফর স্পিচ অ্যাওয়ার্ডে ভূষিত হন রতন টাটা। 2014 সালে রতন টাটাকে মর্যাদাপূর্ণ নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের উপর তার মনোযোগ শুধুমাত্র টাটা ব্র্যান্ডকেই শক্তিশালী করেনি, পাশাপাশি সমাজের উন্নতিতেও অবদান রেখেছেন টাটা। একজন নৈতিক নেতা, দূরদর্শী ব্যবসায়ী এবং নিবেদিত জনহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রতন টাটা, যা নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের আবারও স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। সরকারি হিসেবে এমনিতেই দিন আনতে পান্থা ফুরোয় রাজ্যের 49% সাধারণ মানুষের। তার উপর বন্যা বিধ্বস্ত ত্রিপুরায় প্রভাবিত গ্রামীণ অর্থনীতি। বন্যায় ক্ষয়ক্ষতির রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি রাজ্যের সিংহভাগ সাধারণ মানুষ। স্বাভাবিক কারণেই শারদ উৎসবের আনন্দে গা ভাসাতে পারছেন না রাজ্যের একটা বড় অংশের নাগরিক। এই নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের পর্দায়। পঞ্জিকার তিথি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে রাজ্যে, কিন্তু উৎসবের পরিবেশ ও পরিমণ্ডল কোথায়? উৎসব উদযাপন ও উপভোগ করতে প্রয়োজন আর্থিক সঙ্গতি। সরকারি কর্মচারী সহ মাসিক আয় যাদের নিশ্চিত, তারা মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। বিরাট অংশের মানুষই হচ্ছেন অনিশ্চিত দৈনিক আয় উপায়ের উপর নির্ভর। এক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামে রেগা, শহরে টুয়েব। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দপ্তরের বছরব্যাপী কাজের মাধ্যমে গ্রাম ও শহরের শ্রমজীবী মহিলা ও পুরুষদের দৈনিক আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকারকেই বিশেষভাবে ভূমিকা নিতে হয়। দিন যত যাচ্ছে রাজ্যের শ্রমজীবী অংশের জনগণের কাজের সুযোগ কমে চলেছে আয় উপার্জন। এই পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের কাছে উৎসব উপভোগের সুযোগ কোথায়? তবে এবারের অভূতপূর্ণ বন্যা অনেকটাই মরার উপর খাড়ার ঘাড় মতো। হাজার হাজার মানুষের ঘর বাড়ি নিশ্চিহ্ন, ফসল সহ আয়ের অন্যান্য উৎসগুলো ধ্বংস হয়ে গেছে বন্যায়। মাথা তুলে দাঁড়াবার মতো আর্থিক সহায়তা এখনো পায়নি বিপর্যস্ত পরিবারগুলো। ত্রিপুরার মতো রাজ্যের একার পক্ষে এই বিরাট দায়িত্ব প্রতিপালন করা কঠিন। অবশ্যই এ কাজে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে বন্যা বিধ্বস্ত লক্ষ লক্ষ মানুষের জীবনে উৎসবের ছোঁয়া লাগার সুযোগ আদৌ আছে কিনা তা নিয়েই উঠেছে প্রশ্ন। অর্থনৈতিক সমস্যা দীর্ণ এই জটিল পরিস্থিতির পাশাপাশি চলছে
একের পর এক সামাজিক সংহতি বিপন্ন করার দুষ্ট চক্রান্ত। চলমান এই বেদনাদায়ক পরিস্থিতি ও কি উৎসবের পরিমণ্ডল সৃষ্টিকে সহায়ক প্রশ্ন উঠছে তা নিয়েও। তারপরেও ওই উৎসব এসেছে এবং সময়ে তা শেষও হবে, কিন্তু সাধারণ মানুষের জীবনে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণের মাধ্যমেই মূল সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। এই সব কিছুকে উপেক্ষা করে উৎসবের আবহ তৈরির প্রচেষ্টায় রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষকে কোনোভাবেই ব্যস্ত রাখা যায় না বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজ দুর্গাপুজোর মহাসপ্তমী তিথি। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর আজ আবারও মায়ের চরণে অঞ্জলি নিবেদনের পালা। তাই নিয়ম মেনে মহাসমারোহে বৃহস্পতিবার থেকে শুরু হলো আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়ির পুজো। রাজত্ব আমল থেকেই রাজ পরিবারের নিয়ম মেনে আগরতলার এই দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গা পুজো। এমনকি ত্রিপুরার রাজাদের আমল থেকেই মন্দিরের পুরোহিতরা বংশ পরম্পরায় এই মন্দিরে পুজো করে আসছেন, যদিও এখন এই দুর্গা বাড়ির পুজো সরকারিভাবে করা হয়। এবছর মন্দিরের পুরোহিত হিসেবে যিনি পুজো করছেন তার নাম তপন চক্রবর্তী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এবছরের দুর্গাপুজোর তিথি খুবই অল্প সময়ের, কারণ পঞ্জিকা অনুযায়ী শুক্লপক্ষের সূর্যোদয়ের পর যে তিথি পাওয়া যায় সেই তিথিতেই মায়ের পুজো করতে হয়। এই বছরের পঞ্জিকা অনুযায়ী সপ্তমী তিথি বুধবার সকাল 7:29 শুরু হয়ে বৃহস্পতিবার সকাল 7:24 পর্যন্ত ছিল। তাই সর্বত্র নিয়ম মেনে সীমিত সময়ের মধ্যেই মায়ের পুজো শুরু করতে হয়। চক্রবর্তী, আমরা আজকে সপ্তমী পূজা আমাদের সমাপন হলো। তো কালকে সকাল 5:30 থেকে অষ্টমী পূজা প্লাস নবমী পূজা আমাদের অনুষ্ঠিত হবে। তো সকাল 9:30টার মধ্যে আমাদের মহিষবলি অনুষ্ঠান হবে। 10টা থেকে আমাদের অঞ্জলি দেওয়া হবে 12টা অবধি। তো এতটুকুই আমার বলার। তো অ্যাকচুয়ালি যে মেইন পুরোহিত উনি আজকে নেই, তো আমরা সহকারী পুরোহিত হিসেবে আমরা কাজ করছি। আজ মহাসপ্তমী সকাল 7:24 মায়ের সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে। আগামীকাল মহাঅষ্টমী পূজা হবে সকাল 6:24। 6:24 পরে সন্ধি পূজা শুরু হয়ে যাবে। সন্ধি পূজা 7টায় শেষ হবে। তারপর শুরু হবে মায়ের মহানবমী পূজা। তারপর বলিদান পর্ব হবে। দুর্গাপুজোর ষষ্ঠীর রাতে উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি। তেলিয়ামুড়া থানার পুলিশ ও মহকুমা প্রশাসকের যৌথ অভিযানে উদ্ধার হয় এই বাজি। উদ্ধার করা বাজিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ষষ্ঠীর রাতে গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও তেলিয়ামুড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে এক বাজি বিরোধী অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার করা হয়। জানা যায়, তেলিয়ামুড়ার রাজনগর রোড নম্বর 2-এর বাসিন্দা নির্মল দাস তাঁর বাবা নিকুঞ্জ বিহারী দাসের বাড়ি থেকে এই বাজিগুলো উদ্ধার করা হয়। বাজিগুলোর বাজার মূল্য আনুমানিক 9 লক্ষ টাকা হবে বলে জানা যায়। উদ্ধারকৃত বাজিগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া থানার পুলিশ। জানা যায়, তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ, মহকুমা প্রশাসক পরিমল মজুমদার সহ 4 জন ডিসিএম যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হন। দুর্গাপুজো উপলক্ষে এই ধরনের অভিযান আগামী দিনগুলিতেও জারি থাকবে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক। পূজা উপলক্ষে কিংবা লক্ষ্মী পূজা এই উপলক্ষে আমাদের জারি থাকবে। আমরা বিভিন্নখানে আমাদের পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন খবরের ভিত্তিতে আজকে এখানে এসে আমরা দেখলাম এখানে রাজনগর রোড নম্বর 2 এই এলাকার 60-70-এর দশকে একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, নির্ভীক এবং পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন রঙ্গমোহন রায়। সমগ্র ত্রিপুরাবাসীর নিকট যিনি রঙ্গদারোগা হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার ভট্টপুকুরের নিজ বাড়িতে রঙ্গমোহন রায়ের মরমর মূর্তি প্রতিষ্ঠা করলেন তাঁর পুত্র ডাক্তার সুশান্ত রায়।
পিতার দেখানো পথ অনুসরণ করে বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করেছেন রাজ্যের প্রথিতযশা চিকিৎসক ডক্টর সুশান্ত রায়, যার মধ্যে রয়েছে নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা দেওয়া, উষারানী চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। 70-এর দশকে যখন সিনেমা হলের টিকিট কালোবাজারি আতঙ্কের কারণ হয়ে উঠেছিল গোটা শহরে, তখন তার শক্ত হাতে দমন করেছিলেন রঙ্গদারোগা। এদিনের অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এরকমটাই জানান রাজ্যের প্রথিতযশা সাংবাদিক সানিদীপ রায়। আজকের দিনে যেখানে কর্তব্য নিষ্ঠা নিয়ে প্রশ্ন উঠছে আরক্ষা কর্মীদের একাংশের বিরুদ্ধে, সেখানে রঙ্গদারোগাদের মতো ব্যক্তিত্বরা দৃষ্টান্ত হিসেবে সঠিক পথ দেখাতে পারে বলে উল্লেখ করেন সানিদীপ রায়। উনার ভাষায় উনি জিজ্ঞেস করলেন একটু নোয়াখালী ঘেঁষার কথা, আমাকে উনি জিজ্ঞেস করলেন যে আমি কোন ক্লাসে পড়ি। আমি বললাম 7-এ। তো আমি তো তখন মানে প্রচন্ড জোরে কানে টেনেছে, আমার কানে ধরেই রেখেছিলাম। উনি ট্রেনে আমাকে সাইডে নিয়ে গেলেন লাইন থেকে, এবং সবাই হাসছে লাইনের যারা অন্যান্য বড় সব বড় বড় সব ছেলেরা দাঁড়িয়ে আছে, মেয়েরা দাঁড়িয়ে আছে, সবাই হাসছে। আমাকে বলছে আর একদিন যদি সিনেমা হলের সামনে তোরা দেখি বাইরে গিয়ে তোর ফিরের ফাল খুলে যাবে। আমি মানে স্বঘোষিত গার্জিয়ান এরকম সিনেমা দেখতে এসে পেয়ে আমি অবাক। কিন্তু আমি কিছুক্ষণ পরে জানলাম যে উনি আমার স্বপ্নের নায়ক রঙ্গদারক। রঙ্গদারকার সম্পর্কে মফস্বলে সেই সময় কত রকম গল্প চলতো আপনারা চিন্তা করতে পারবেন না। রঙ্গদারকা প্রায় মানে তৎকালীন সময় একজন হিরো নায়ক, তার সম্পর্কে সত্য মিথ্যা মিলিয়ে বহু গুজব এবং সবগুলি সাহসিকতার গল্প, রঙ্গদারকার সততার গল্প, যে এমনি একটি পুলিশ অফিসার যে কখনো একটি টাকাও ঘুষ খায় না, যেখানে আমরা দেখতে পাই একটা বৃহৎ অংশের পুলিশ এমনকি সিঙ্গাপুরি পর্যন্ত ঘুষ খায়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে রয়েছে শহর আগরতলা। পশ্চিম ত্রিপুরা জেলায় রয়েছে 40টি নজরদারি ক্যামেরা, রয়েছে 77টি পুলিশ সহায়তা কেন্দ্র। এই ক্ষেত্রে গোটা রাজ্যে রয়েছে 215টি পুলিশ সহায়তা কেন্দ্র। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোটা রাজ্যে। সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে রাজ্য। দুর্গাপূজা উপলক্ষে 203টি নজরদারি ক্যামেরা সক্রিয় রয়েছে গোটা রাজ্যে। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় বসানো হয়েছে 40টি নজরদারি ক্যামেরা। দুর্গা উৎসব উপলক্ষে এবছর সারা রাজ্যে মোট 215টি পুলিশ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে 77টি। সরকারি হিসেবে এবছর সারা রাজ্যে দুর্গাপূজার সংখ্যা 2626টি। এর মধ্যে শহর এলাকায় পূজা হচ্ছে 878টি এবং গ্রামীণ এলাকায় মোট পূজা হচ্ছে 1748টি। দুর্গাপূজায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে গঠন করা হয়েছে ওয়াচ টাওয়ার। জাতীয় সড়কে বাড়ানো হয়েছে নাকা চেকিং। পূজাতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে ভলেন্টিয়ার তথা স্বেচ্ছাসেবকদের নিয়োগ করেছে প্রশাসন। এছাড়া ত্রিপুরা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চুরি হওয়ার 12 ঘন্টার মধ্যে স্বর্ণালংকার সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযুক্ত চোর গ্রেপ্তার। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন হরিশনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ দাস দুর্গাপুজোর ষষ্ঠীর রাতে পরিবারের লোকজনদের নিয়ে পুজো দেখতে যান। পুজো দেখে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে দেখতে পান ঘরের আলমিরা খোলা অবস্থায় রয়েছে। তাছাড়া ঘরের গ্যাস সিলিন্ডার সহ কিছু স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বিশালগড় থানায় একটি চুরির মামলা দায়ের করলে পুলিশের তৎপরতায় চুরি যাওয়ার 12 ঘন্টার মধ্যে স্বর্ণালংকার ও একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিশালগড় থানার পুলিশ আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে ওই এলাকারই একজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত চোর বিজন কর্মকারকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির ঘটনা স্বীকার করেছে। চুরি যাওয়া জিনিসপত্রের বাজার মূল্য আনুমানিক 85,000 টাকা হবে বলে তিনি জানিয়েছেন। উদয়পুরে জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে হেলমেট।
বৃহস্পতিবার গোমতী জেলা পুলিশ সুপারের উদ্যোগে রমেশ চৌমুহনীতে এই হেলমেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। সড়ক নিরাপত্তা ও নিরাপদ ড্রাইভিং এর জন্য মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধা কিশোরপুর থানার ইনচার্জ বাবুল দাস, রাধা কিশোরপুর মহিলা থানার ইনচার্জ আলপনা সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। এই কর্মসূচি সম্পর্কে গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক বলেছেন, মূলত বাইক আরোহীদের নিরাপত্তার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। करती है पर अब हम चाहते हैं जनता का सहयोग भी, तो इसके लिए हमने एक अवेयरनेस कैंपेन है जिसमें हम हेलमेट दे रहे हैं स्पेशली पिलियन राइडर को। तो जितनी भी एक्सीडेंशियल डेथ होती है स्पेशली टू व्हीलर में, उसमें हमने देखा गया है कि पिलियन राइडर को ज़्यादा क्षति होती है। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার।